প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা দশম শ্রেণীতে উঠেছ এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই অসুখী একজন কবিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা। মাধ্যমিক পরীক্ষায় এর থেকে অবশ্যই কোশ্চেন থাকে। তোমরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি এই কবিতাটির প্রত্যেকটি লাইন, স্ট্যাঞ্জা বা স্তবক ধরে আলোচনা করব। দেখবে খুবই ভালো লাগবে এবং তোমরা অবশ্যই সব প্রশ্ন উত্তর করতে পারবে। অসুখী একজন কবিতাটি লিখেছেন পাবলো নেরুদা। তিনি একজন চিলিয়ান কবি এবং বিখ্যাত রাজনীতিবিদও বটে। তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন লেখক। পাবলো নেরুদা, এটি তার ছদ্মনাম। তোমরা জানো অনেক কবিই প্রথম জীবনে তাদের কবিতা লুকিয়ে লেখেন, অর্থাৎ তাদের আসল নাম সেটা প্রকাশ করতে চান না, পরবর্তী সময়ে প্রকাশিত হয়। পাবলো নেরুদাও তেমনি তার লেখকের ছদ্মনাম। আসল নাম হচ্ছে নেপতালি রিকার্দো রেইয়েস বাসওয়ালতো। জন্ম 1904 খ্রিস্টাব্দে। তিনি যে স্প্যানিশ ভাষায় লিখেছেন তার থেকে ইংরেজি ভাষায় অনুদিত বইটির কবিতাটির নাম হচ্ছে দ্য আনহ্যাপি ওয়ান। দ্য আনহ্যাপি ওয়ান এর অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য, যিনি হলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য এবং বিখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর পুত্র। অসুখী একজন কবিতার এবার আমরা লাইন ধরে ধরে আলোচনায় যাব। কবিতাটি দেখো, প্রথম স্তবকটা। আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর থেকে দূরে। এখানে প্রথমেই তোমরা জেনে নাও যে আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? আমি হলেন এই অসুখী একজন কবিতার কথক। তোমরা এই অসুখী একজন কবিতার যে ছবিটি রয়েছে কবিতার নিচে, এই ছবিটি যদি ভালো করে দেখো তাহলে উত্তর পেয়ে যাবে। এই দেখো, এক নারী, সে দরজায় দাঁড়িয়ে আছে এবং পুরুষ সে বোধহয় বেরিয়ে যাচ্ছে, এরকম একটা চিত্র রয়েছে বইটিতে। তাহলে এই কথক তিনি যুদ্ধে যাবেন আর তার প্রেয়সী নারী সে দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আমাদের ঘরেও সমাজেও এরকম দেখা যায় যে পুরুষরা যখন দূরে বাইরে যায় তখন নারীরা দরজায় থেকে তাকে বিদায় জানায়, সেরকমই একটি চিত্র। আর এই কবিতাটিও সেরকম এই ঘটনা যে কথক তিনি যুদ্ধে চলে যাচ্ছেন, তার প্রেয়সী নারীকে দরজায় দাঁড় করিয়ে রেখে, অর্থাৎ কথকের জন্য প্রেয়সী নারী সে অপেক্ষা করছে তিনি কবে ফিরে আসবেন। সেই জন্য সে জানতো না আমি আর কখনো ফিরে আসব না। সে হচ্ছে প্রেয়সী নারী, যিনি এই যে সৈনিক যুদ্ধে যাচ্ছেন তার জন্য অপেক্ষা করে আছেন। সেই সৈনিক তিনি আর ফিরবেন না এ কথা তিনি জানেন, কিন্তু তার প্রেয়সী এ কথা না জানে না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এ কথার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে এই চলে যাওয়া, একটা কুকুরের চলে যাওয়া, একটা নানের চলে যাওয়া, এটা হচ্ছে জীবন যে স্বাভাবিক গতিতে চলে, প্রকৃতি স্বাভাবিক গতিতে চলছে, স্বাভাবিক ছন্দে চলছে, তারই বহিঃপ্রকাশ। কারণ যিনি যুদ্ধে যাচ্ছেন তিনি ফিরবেন না, তবুও প্রকৃতি কিন্তু বসে থাকবে না, সে তার স্বাভাবিক ছন্দে চলবে।
আর এই প্রেয়সী নারী তিনি সেই সৈনিকের জন্য অপেক্ষায় আছেন। একদিন, দুদিন, এক সপ্তাহ, সপ্তাহর পর মাস, বছর এইভাবে কেটে যাচ্ছে তার অপেক্ষায়। তারপরে যে লাইনটি রয়েছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। বৃষ্টিতে ধুয়ে দিল পায়ের দাগ, এ কথার দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে সেই সৈনিক তার স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে। তোমরা যারা গ্রামে রয়েছো তোমরা দেখেছো যে একটা জায়গা দিয়ে লোকজন হাঁটতে হাঁটতে সেখানে একটা পথ তৈরি হয়ে যায়, তারপর আবার সেই পথে যখন হাঁটা বন্ধ হয়ে যায় তখন আর পথের চিহ্ন থাকে না, সেখানে ঘাস জন্মে পথ নিশ্চিহ্ন হয়ে যায়। এই কবিতায় এই কথকের যে স্মৃতিগুলো, তিনি যে পথে হাঁটতেন তার সেই আনাগোনা স্মৃতিগুলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, সেখানে ঘাস জন্মাচ্ছে। কবি এভাবেই এটা বোঝাতে চেয়েছেন। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। আর একটার পরটা কি? পাথর। পরপর পাথরের কি? স্তূপ, পাথরের স্তূপ। পাথরের স্তূপের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। বছরগুলো পাথরের মতো ভারী কেন? তার দুঃখ, যন্ত্রণা, বিচ্ছেদ বেদনা একটু একটু করে বাড়তে বাড়তে ক্রমে তা পাথরের মতো ভারী হচ্ছে। যিনি প্রেয়সী তিনি যখন কারোর জন্য অপেক্ষা করেন আর এই অপেক্ষার দিন যত বাড়তে থাকে তার যন্ত্রণাও বাড়তে থাকে, এখানে এটাই বোঝানো হয়েছে। তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তারপর কি এলো? যুদ্ধ এলো। কেমন করে? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এখানে যদি একটু যুদ্ধের ইতিহাস বলা হয় তাহলে এই যুদ্ধকে স্পেনের গৃহযুদ্ধ বলা হবে। স্পেনের গৃহযুদ্ধ হয় 1936 থেকে 1939 এর মধ্যে। এই স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা লগ্ন বলা হয়। লেখক স্প্যানিশ ভাষায় তার কাব্য, তার কবিতাগুলো লিখেছেন। স্পেন সম্পর্কে লেখকের সম্যক ধারণা ছিল। পরে আসে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। আগ্নেয়গিরি কি তা তোমরা জানো। আগ্নেয়গিরি হলো পাহাড়ের যে অংশ থেকে উত্তপ্ত গলিত লাভা হয়, বের হয়, তাই হলো আগ্নেয়গিরি। তোমরা দেখবে এই লাভা প্রথমে তরল থাকে, উত্তপ্ত তরল লাভা প্রবাহিত হয়। আর এই যুদ্ধে যে প্রাণহানি হয়েছিল, যে রক্তগঙ্গা বইছিল, তা আগ্নেয় পাহাড়ের মতো। এই তুলনার দ্বারা যুদ্ধের ব্যাপকতাকেই বোঝানো হয়েছে। তারপরে কি রয়েছে? শিশু আর বাড়িরা খুন হলো। এই যুদ্ধে শিশুরা খুন হলো। যুদ্ধবাজ রাজনীতিকদের থেকে শিশুরাও বাদ গেল না। এই যুদ্ধে শিশু, ঘরবাড়ি কিংবা যোদ্ধা কোনো কিছু বিবেচ্য হয়নি। গোলা বর্ষণ করে শিশু, নারী সবাইকে ধ্বংস করা হলো। বাড়িগুলো ধ্বংস হলো, বাড়ির আসবাবপত্র সবই ধ্বংস হলো। বীভৎস এক ধ্বংসলীলা চলল। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির? যে মেয়েটি কথকের আসবার অপেক্ষায় দিন গুনছে। কেন এই মেয়েটির মৃত্যু হলো না? কারণ ভালোবাসা মৃত্যু হয় না। পৃথিবীর সব কিছুই ধ্বংস করা যায়, কিন্তু মানুষের ভালোবাসাকে ধ্বংস করা যায় না। এই ভালোবাসা সময় থেকে সময়ান্তর চলতে থাকে, প্রিয়জনের অপেক্ষায় থাকে আমৃত্যু।
সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা স্বপ্ন দেখাতে পারল না। সমস্ত সমতলে সমতল যদি সমাস করতে দেওয়া হয় তাহলে কী হবে? সমান যে তল, সমতল কর্মধারায় সমাস। এই যুদ্ধে ক্রমে সমতলে ধরে গেল আগুন। সমতল শস্য শ্যামলা আর লোকবসতিতে পূর্ণ থাকে বা ভরপুর থাকে। তারা এই সমতল পুড়ে ছাই হয়ে গেল। যুদ্ধের ফলে যে বিপর্যস্ত অবস্থা হয় দেশের, তা বোঝানোর জন্যই এই কথাটি ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো যে লাইনটি রয়েছে, বেশ ইম্পর্ট্যান্ট লাইন, অনেক সময় প্রশ্ন আসে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা স্বপ্ন দেখাতে পারল না। তাহলে দেবতারা শান্ত কেন? এই দেবতারা অসার, স্থবির, গমনে অক্ষম, তাই তারা শান্ত। দেবতারা হলুদ কেন? দেবতারা হলুদ হলো যে বছরের পর বছর মন্দিরে এই দেব মূর্তিগুলো পড়ে থেকে থেকে তা হলুদ আভা ধারণ করেছে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। তাহলে এই দেবতারা ধ্যানে, কবি এখানে বলতে চেয়েছেন যে এই দেবতারা পৃথিবীর এই বিধ্বস্ত মানুষকে তারা কিছু করতে পারছে না, মানুষের কল্যাণে তারা কিছু করতে পারছে না। তারা এই পৃথিবীকে ভুলে ধ্যানে মগ্ন রয়েছে। আর এই যুদ্ধের ফলে মন্দির ধ্বংস হলো, টুকরো টুকরো হয়ে গেল মন্দির থেকে দেব মূর্তিগুলি। তারাও স্বপ্ন দেখাতে পারলো না, কারণ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা দেবতাদের শরণাপন্ন হই। দেবতারা আমাদের বাঁচিয়ে রাখে, আমাদের বেঁচে থাকার স্বপ্ন দেখায়। কিন্তু এখানে এই দেবতারা অসার, স্থবির, অচঞ্চল, গমনে অক্ষম। এই দেবতারা নির্বিকার, নিষ্ক্রিয় হওয়ার কারণেই তারা শান্ত, তারা স্বপ্ন দেখাতে পারছে না। এখানে কবির মানসিকতা যদি তোমরা একটু বুঝতে পারো তাহলে এই লাইন কয়টি বোঝা আরও সহজ হবে। কবি ছিলেন বামপন্থায় বিশ্বাসী। তিনি বামপন্থী, বাস্তবতায় বিশ্বাসী, ধর্মীয় আবেগে তিনি বিশ্বাসী নন। আর তার সেই মনোভাবই প্রকাশ পেয়েছে এই মন্দির থেকে দেবতাদের টুকরো টুকরো হয়ে ভেঙে পড়া। এটা কবির মনোভাব কি? কবির মনোভাব হচ্ছে যে স্থির দেবমূর্তি প্রকৃতপক্ষে কোনো কিছুরই বদল ঘটাতে পারে না। তারা শুভ সময়ের বার্তা এনে দিতে পারে না। মানবতাই পারে যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীকে রক্ষা করতে। এই সত্যটি কবি তুলে ধরতে চেয়েছেন। পরের অংশ, সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের লেলিহান শিখা সমতলকে গ্রাস করেছে। কবির অত্যন্ত প্রিয় মিষ্টি বাড়িটিও ধ্বংস হয়েছে। কবির সুখ স্বপ্ন বিজড়িত স্মৃতি, ঝুলন্ত বিছানা, এগুলো সব ধ্বংস হয়েছে। ঝুলন্ত বিছানা, যেখানে কবি দোল খেতে খেতে ঘুমিয়ে পড়তেন, এমন একটা সুন্দর জায়গা যুদ্ধে ধ্বংস হয়েছে। গোলাপি গাছ হচ্ছে এক ধরনের গাছ, তোমরা পাতাবাহার গাছ দেখেছো, ওরকম সুন্দর গাছ, ছড়ানো করতলের মতো পাতা,
করতল কি? কর মানে হচ্ছে হাত, তার তল, করতল। করতল যদি আমরা সমাস করি তাহলে কি দাঁড়ায়? করের তল, করতল। ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর ওই যে গোলাপি গাছ ছিল তার পাতা ছিল ছড়ানো, চ্যাপ্টা। চিমনি, চিমনি কি? কারখানার, শিল্প কারখানার যে পাইপ দিয়ে ধোঁয়া নির্গত হয় সেটা চিমনি। প্রাচীন জলতরঙ্গ, জলতরঙ্গ, জলতরঙ্গ কি? জলতরঙ্গ হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র। জলতরঙ্গ যদি সমাস করো তাহলে অর্থটা আরও ভালো বুঝতে পারবে। জলের তরঙ্গ অর্থাৎ জলের ঢেউ। একটা পাত্রের মধ্যে জল রেখে সেই পাত্রটাকে বাজিয়ে জলের তরঙ্গ সৃষ্টি করা হয় এবং তার থেকে একটা সুন্দর সুর হয়, একটা স্বর সৃষ্টি হয়। এটাই হচ্ছে তোমার জলতরঙ্গ। প্রাচীনকালে এই জলতরঙ্গ ব্যবহার করা হতো গানের সুর দেওয়ার জন্য। এখন যেমন বিভিন্ন আধুনিক ইনস্ট্রুমেন্ট তৈরি হয়েছে, তখন তো আর এগুলো ছিল না, তখন ওই জলতরঙ্গ ব্যবহার করা হলো। তাহলে এই যুদ্ধে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ। যেখানে শহর ছিল সেখানে যুদ্ধে কি ছড়িল? কাঠ কয়লা, অর্থাৎ কাঠ পুড়ে যে কয়লা হয়েছে সেটা ছড়িয়ে রয়েছে। তাহলে এই যুদ্ধের ভয়াবহতা কতটা তোমরা বুঝতে পেরেছ? যে এই যুদ্ধের ধ্বংসাত্মক আগুনে সমতলকে পুড়িয়ে দিয়েছে, শহরগুলোকে পুড়িয়ে দিয়েছে। যেখানে ছিল শহর, মানুষ, বসতি, শিল্প কারখানা, সেখানে এগুলো এখন নিশ্চিহ্ন হয়ে পড়ে আছে। আর পড়ে আছে কি? পড়ে আছে আতপোড়া কাঠ, শিল্প কারখানার দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। পাথরের মূর্তি মৃত কেন? কারণ এই মূর্তি যুদ্ধ বিধ্বস্ত মানুষকে স্বপ্ন দেখাতে পারছে না, উত্তরণের উপায় বলতে পারছে না। শহরের চারিদিকে বিরাজ করছে শ্মশানের নিস্তব্ধতা। আর এই নিস্তব্ধ শ্মশানে ভাঙা মূর্তির মাথা ভয়ের উদ্রেক করে। মূর্তি সেটা তৈরি করা হয় যা দেখে মানুষের সৌন্দর্যবোধ জাগ্রত হয়, মনে ভক্তি আসে। আর এই সুন্দর সুষম মূর্তি বোমার আঘাতে খণ্ড বিখণ্ড হয়ে ছড়িয়ে আছে চারিদিকে। ধ্বংসভূমিতে শায়িত পাথরের খণ্ড মস্তকটি বিভৎস রূপে প্রতিভাত হয়েছে এখানে। এখানে একটা শ্মশানের কথা কল্পনা করতে পারো, যে যুদ্ধে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে, লোকজন নেই, একটা শ্মশানের চেহারা নিয়েছে। এইরকম একটা শ্মশানে যদি তোমার মূর্তির একটা ভাঙা মাথা রেখে দেওয়া হয় তাহলে সেটা দেখে মানুষের ভয় হবে। কবি এরকম একটা পরিবেশ বা এরকম একটা মূর্তির কথা কল্পনা করেছেন। তারপরে কি রয়েছে দেখো, রক্তের একটা কালো দাগ। যুদ্ধে মানুষ নিহত হয়েছে, তাদের থেকে রক্ত ঝরেছে, সেই রক্ত শুকিয়ে কালো হয়েছে। মানবতার শত্রু সামরিক শাসকরা পৃথিবীতে নিরীহ মানুষকে মেরে একটা কলঙ্কের দাগ রেখে গেছেন। আর এই কালো দাগ হচ্ছে অত্যাচারের প্রতীক, অশুভ অমঙ্গলের প্রতীক। এই লাইনের দ্বারা তাই বোঝানো হয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। পাবলো নেরুদা কবিতার এই লাইনটিতে একটি চিরকালীন সত্যকে তুলে ধরেছেন। সেটা কি? সেটা হলো ভালোবাসার মৃত্যু হয় না। তাই তো মেয়েটি আজও তার প্রেমিকের পথ চেয়ে বসে আছে। যুদ্ধের শহর, নগর, সমতল সব কিছু ধ্বংস হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না, সে অপেক্ষা করতে থাকে। কবি এই মেয়েটিকে দেশমাতৃকা হিসেবে কল্পনা করতে পারেন। সন্তানের জন্য দেশমাতৃকার পথ চেয়ে বসে থাকা প্রতিভাত হয় এই লাইনটির দ্বারা। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর অবশ্যই তোমাদের যদি কোনো বক্তব্য থাকে কমেন্টে লিখে দিও। আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেব, তোমরা
প্রয়োজন হলে কল করে নিতে পারবে। ধন্যবাদ।